নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন আশ্রমের ভিডিও নিয়ে। আজ যে আশ্রমে এসছি, এই আশ্রমটি কিন্তু অনেকের কাছেই এখনও পর্যন্ত অজানা। লোকচক্ষুর আড়ালে রয়েছে এই আশ্রম। কোলাহলমুক্ত, শান্ত, নিরিবিলি গ্রাম্য পরিবেশে অবস্থিত এই আশ্রমটি। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার রামকৃষ্ণপুরম সাহেববাগান সগুনায় অবস্থিত শ্রী শ্রী মাতৃ মিশন ও মন্দিরে। তো বন্ধুরা, আপনারা এই মাতৃ মিশন ও মন্দিরে কিভাবে এসে পৌঁছাবেন, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের গন্তব্যস্থল কল্যাণী, আর আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে। আপনারা শিয়ালদহের দিক থেকে আসলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে উঠে আসতে হবে। আমি রানাঘাটের দিক থেকে এসেছি, আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠে এসেছি। এই ওভারব্রিজ দিয়ে আপনাদের একদম বাইরে বেরোতে হবে, ওই যে অটো স্ট্যান্ড ওইখানে যেতে হবে। আমি ওভারব্রিজ দিয়ে একদম বাইরে চলে আসলাম, আর এইখানে দেখুন এই যে অটো টোটো স্ট্যান্ড রয়েছে, এইখান থেকে কিন্তু ডাইরেক্ট মাতৃ মিশন অবধি যায় না। এইখান থেকে আপনাদের অটো বা টোটোয় করে যেতে হবে 42 নম্বর রেলগেট। এখান থেকে 42 নম্বর রেলগেট অবধি যেতে টোটো বা অটোর ভাড়া লাগবে 10 টাকা, আর আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আমি দেখুন চলে এসেছি 42 নম্বর রেলগেটে। আমি হেঁটেই আসলাম, হেঁটে আসতে সময় লাগলো 10 মিনিট। আর এইখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে সাহেববাগান মাতৃ মিশন মন্দির যাব। এই রাস্তা দিয়ে মন্দির পর্যন্ত যেতে আপনাদের শুধু চোখে পড়বে সবুজের সমারোহ, অপূর্ব সুন্দর পরিবেশ। চলে এসেছি মন্দিরের একদম সামনে। 42 নম্বর রেলগেট থেকে টোটোয় করে এই মন্দির অবধি আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনেই এই তোরণ আর বিশাল বড় একটা লোহার গেট রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সবুজে ঘেরা আশ্রম প্রাঙ্গণ। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকেই রয়েছে একটি নিয়মাবলী। আশ্রম কর্তৃপক্ষের একটি অনুরোধ রয়েছে, মা বোনেরা যাতে প্যান্ট শার্ট বা চুড়িদার ওড়না ছাড়া পরে এই আশ্রমে প্রবেশ না করেন। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে ডান দিকে আপনারা দেখতে পাবেন আর একটি বিল্ডিং, এখানে আমরা পরে যাচ্ছি। আগে চলুন আমরা সম্পূর্ণ আশ্রমটা ঘুরে দেখে মন্দিরে মাকে দর্শন করে নিই। আশ্রম প্রাঙ্গণে ছোট বড় দেখুন অনেক রকমের গাছ রয়েছে, আর বিভিন্ন সবজিরও চাষ করা হয়েছে। আশ্রম প্রাঙ্গণে এই যে ফাঁকা স্থানটি দেখছেন, এই স্থানে ভবিষ্যতে ভক্তদের জন্য আশ্রম কর্তৃপক্ষ খুব সুন্দর একটি মাতৃমন্দির উপহার দিতে চলেছেন। এইখানে দেখছেন সেই শ্রীমন্দিরের ভিত্তি স্থাপন হয়ে গেছে, আর এখানে দেখুন লেখা রয়েছে মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দির, রামকৃষ্ণপুরম সাহেববাগান সগুনা নদিয়া। শ্রীমন্দিরের ভিত্তি স্থাপন করেছেন উত্থান একাদশী 3রা নভেম্বর 2022 সালে বেলুর মঠের শ্রীমৎ স্বামী বৈদ্যনাথানন্দজি মহারাজ। আর সেই মন্দির দেখতে হবে ঠিক এই রকম। এখানে দেখুন একটা ব্যানার দেয়া রয়েছে, ঠিক এই রকম হবে সেই শ্রীমন্দির। চলুন এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। সামনেই দেখছেন এই হচ্ছে বর্তমান মূল মন্দির, আর মূল মন্দিরের সামনেই দেখুন এখানে একটি যজ্ঞ মন্দির রয়েছে। মন্দিরটা বর্তমানে টিনের সেট দিয়ে করা হয়েছে, আর এখানে দেখুন একটি মঞ্চ রয়েছে, আর এই মঞ্চের মাঝখানেই রয়েছে যজ্ঞকুণ্ড।
চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সমতল ছাদযুক্ত মন্দিরে প্রবেশ করলেই সামনেই আপনারা দেখতে পাবেন এই নাট মন্দির। আর এখানে দেখুন সুন্দর বসার জায়গা রয়েছে, আর এইখানে বসেই ভক্তরা ঠাকুরের সাধন ভজন ও প্রার্থনা করেন। নাট মন্দিরে প্রবেশ করে ডান দিকের দেওয়ালে আপনারা দেখতে পাবেন মা শারদার সুন্দর একটি চিত্র। নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে রয়েছে বিভিন্ন মনি ঋষিদের চিত্রপট। নাট মন্দিরের ছাদে ঝোলানো রয়েছে সুন্দর সুন্দর সব ঝাড়বাতি। নাট মন্দির পেরিয়ে গিয়েই তারপরেই হচ্ছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহে মা মহামায়া আদ্যাশক্তি সহ বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, গোপাল, রাধা গোবিন্দ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা। সামনেই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ ও গোপালের বিগ্রহ রয়েছে, আর ওপরের দিকে কাঠের সুসজ্জিত সিংহাসনে মাঝখানে বিরাজ করছেন মা মহামায়া আদ্যাশক্তি আদ্যামা। আদ্যামায়ের সুন্দর একটি ছোট্ট বিগ্রহ রয়েছে, আর পেছন দিকে রয়েছে একটি চিত্র। আদ্যামায়ের ডান দিকে বিরাজ করছেন রাধা গোবিন্দ, আর বাঁ দিকে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে একটি আসনের ওপরে নারায়ণশিলা আর মা লক্ষ্মীর একটি শিলামূর্তি। ওপরের দিকে কাঠের সিংহাসনে রয়েছে মা শারদার একটি চিত্রপট। আদ্যামা সহ বিরাজমান সকল দেবদেবতা, ঠাকুর এবং মা শারদা নিত্য পূজিত হন এই মন্দিরে। ওনাদের নিত্যদিন অন্নভোগ নিবেদন করা হয়। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম, আর এই গর্ভগৃহের পাশ দিয়ে দেখুন এই একটি রাস্তা চলে গেছে। এই দিকে হচ্ছে ভোগ রন্ধনশালা। প্রথমেই দেখুন এইখানে রয়েছে একটি বড় হল ঘরের মতন, আর এইখানে দেখুন ঠাকুরের সমস্ত বাসনপত্র রাখা রয়েছে। আর এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে যদি কোনো ভক্তরা এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই চেয়ার টেবিলে বসেই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন মা শারদা এবং বাবা লোকনাথের বড় দুটো চিত্রপট রাখা রয়েছে। আর এই হচ্ছে রন্ধনশালা। নিত্যদিন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ এইখানেই প্রস্তুত করা হয়। আশ্রমের এক সেবায়েত দেখুন ভগবানের জন্য সেই ভোগ প্রস্তুত করছেন। এই ভোগ ঘরের পাশ দিয়ে দেখুন এই একটি সিঁড়ি উঠে গেছে ওপরে ওঠার জন্য। তো চলুন একবার ওপর থেকে আমরা ঘুরে আসি। এখানে দেখুন উঠতেই মা শারদার একটি সুন্দর চিত্রপট রাখা রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠে দেখুন সামনেই খোলা ছাদ, আর এখানেও কিন্তু আরও ভবিষ্যতে বিল্ডিং তৈরি হবে, তার জন্য কিন্তু পিলারগুলো করা রয়েছে। আর ওপরে দেখুন অনেকগুলো কক্ষ রয়েছে। এই কক্ষগুলো হচ্ছে এই আশ্রমের যে মহারাজরা রয়েছেন সেই মহারাজদের থাকার জায়গা। এই ছাদে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চারিদিকে সবুজের সমারোহ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর এই ছাদের ওপরেও অনেক ফুলের গাছ লাগানো রয়েছে। আর এখানে দেখুন একটা সবেদা গাছ রয়েছে, কি প্রচুর পরিমাণে সবেদা হয়েছে গাছটায়। এই যে দেখুন সবেদা, অনেক সবেদা হয়েছে। আর এদিকটা দেখুন একটা আম গাছ রয়েছে, এই আম গাছেও কিন্তু প্রচুর আম হয়েছে। আর এখানে এরকম আম গাছ কিন্তু অনেক রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন ফলের গাছ রয়েছে। ওপর থেকে এবারে নিচে চলে আসলাম। নিচে দেখুন এইখানে এই যে বারান্দাটা দেখছেন, লম্বা একটি বারান্দা রয়েছে। ভক্তরা এইখানে বসেও কিন্তু প্রসাদ গ্রহণ করেন। এই যেখানে দেখছেন জায়গা রয়েছে। আর এইখানে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো হচ্ছে এই আশ্রমের যে সেবায়েতরা রয়েছেন ওনাদের থাকার জায়গা। চলুন এইবারে আমরা যাব আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে যে বিল্ডিংটা দেখেছিলাম সেই বিল্ডিংয়ে। ওইটি হচ্ছে আশ্রমের গেস্ট হাউস।
এই হচ্ছে গেস্ট হাউসের প্রবেশদ্বার, আর ওপরে লেখা রয়েছে মায়ের কাছে। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন এই দোতলা বড় একটি বিল্ডিং, আর সামনে দেখুন লেখা রয়েছে মাতৃ মিশন ও মন্দির। এইটি হচ্ছে গেস্ট হাউস। আর ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই একটি টিনের ঘর করা রয়েছে, আর এইটি হচ্ছে একটি ধূপকাঠির কারখানা। আশ্রম থেকেই এই কারখানাটি করা হয়েছে, আর এখানে ধূপকাঠি তৈরি হয়। আর আশেপাশের গ্রামের অনেক মানুষ কিন্তু এই ধূপকাঠি কারখানায় কাজ করে তাদের জীবিকা নির্বাহন করেন। এখানে দেখুন ধূপকাঠি তৈরির বিভিন্ন মেটেরিয়াল রাখা রয়েছে, আর এই দিকে দেখুন এই যে মেশিনে ধূপকাঠি তৈরি হচ্ছে। এই যে এখানে অনেক ধূপকাঠি দেখুন তৈরি করে রাখা রয়েছে, আর এই যে এখানে দেখুন মেশিনটা চলছে, আর এই ধূপকাঠি এখানে তৈরি হচ্ছে। চলুন এবারে আমরা এই গেস্ট হাউসের ভেতরটা একবার দেখে আসি। সামনে দেখুন এখানে স্বামীজির একটা বড় স্ট্যাচু রাখা রয়েছে, আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, সুন্দর করে সাজানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বিল্ডিংটা দেখছেন এটা গেস্ট হাউস। এখানে তো বাইরে থেকে কোনো অতিথি আসলে বা কেউ থাকতে চাইলে এখানে এসে তার ব্যবস্থা আছেই। আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন বৃদ্ধারাও কিন্তু থাকেন, বর্তমানে কয়েকজন এখানে বৃদ্ধারা রয়েছেন। এটা গেস্ট হাউসের পাশাপাশি একটি বৃদ্ধাশ্রম। নিচেও রুম রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দোতলায়ও কিন্তু রুম রয়েছে। দেখুন আপনাদের একটা রুম দেখাই। দোতলায় একটা রুম খোলা রয়েছে, এটা দেখুন। বর্তমানে এখানে একজন রয়েছেন, সেই কারণে দেখুন এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। প্রতিটা রুমই এইরকম রয়েছে। দেখুন প্রতিটা রুমে কিন্তু এসি, কুলার এবং অ্যাটাচ বাথরুম রয়েছে। এই গেস্ট হাউসটা দেখে বাইরে চলে আসলাম। এবারে গেস্ট হাউসের সামনে দেখুন এরকম বিশাল বড় একটা খোলা জায়গা রয়েছে, আর প্রচুর গাছপালা রয়েছে। আর এই দিকটায় দেখুন একটা টিনের চালা দিয়ে একটা ঘর রয়েছে, আর এখানে দেখুন প্রচুর বাসনপত্র রাখা রয়েছে। এই আশ্রমে যখন কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময় কিন্তু ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়, আর সেই সকল প্রসাদ কিন্তু এইগুলোতে প্রস্তুত করা হয়। এই বাসনগুলোতে বড় বড় প্রচুর বাসনপত্র রাখা রয়েছে। আর এখানে দেখুন একটা মাটির উনুন রয়েছে, কাঠের জালে মাটির উনুনে রান্না করা হয়। আর এই গেস্ট হাউসের পাশেই রয়েছে একটি ছোট্ট সুন্দর সাজানো গোছানো বাগান। এইবারে চলুন আমরা দেখে আসি এই আশ্রমের গোশালা। সামনেই দেখুন গোমাতাদের বাঁধা রয়েছে, এখানে ছোট ছোট বাছুরদের বাঁধা রয়েছে। আর এইখানে দেখুন গোমাতাদের খাবার রাখার জায়গা। এখানে একটা খড় কাটা মেশিন রয়েছে, এখানে দেখুন খড় কোচানো হয়, আর প্রচুর খড় রাখা রয়েছে এখানে। আর এই যে এখানে বাছুরগুলো বাঁধা রয়েছে, কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট তিনখানা বাছুর রয়েছে। আমি ক্যামেরাটা নিয়ে সামনে যাচ্ছি বলে এই বাছুরটা একটু ভয় পেয়ে গেছে। আর এই দিকে আর একটা জিনিস দেখুন, রাজহাঁস। কি সুন্দর লাগছে দেখতে হাঁসগুলো, একদম সাদা ধপধপে, আর কি বড় বড়। আর এই হচ্ছে গোশালা। এখানেও দেখুন গোমাতাদের খাবার রাখা রয়েছে, আর গোশালাটা কিন্তু বেশ বড়। এখানেও কিছু গোমাতা রয়েছে, আর শুধু এইখানেই নয় আরও রয়েছে দেখুন। এইখানে দেখুন অনেকগুলো রয়েছে, সব বসে বিশ্রাম নিচ্ছে। আর এই গোশালায় গোমাতাদের জন্য ফ্যান লাগানো রয়েছে, ফ্যান চলছে যাতে গোমাতাদের গরমে কষ্ট না হয়। আচ্ছা বন্ধুরা, আমরা এই মাতৃমিশনের যিনি মহারাজ ওনাকে এখন সামনে পেয়ে গেছি।
তা ওনার কাছ থেকে এই মাতৃমিশন সম্পর্কে আমরা কিছু কথা, কিছু তথ্য জেনে দেবো মহারাজের কাছ থেকে। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু বলুন। আমার শুভ নাম স্বামী সত্যানন্দ পুরী। আচ্ছা। আমাকে মানুষজন জানে ছোট মহারাজ হিসেবে, এই নামটাই বেশি পরিচিত, ফলে আমার শুভ নামটা অনেকেই জানে না। আচ্ছা আচ্ছা মহারাজ, এই যে আমরা মাতৃমিশনে এসছি, এটা এখানে কিভাবে গড়ে উঠলো এটা যদি একটু বলেন। আমাদের যে মূল আশ্রমটা সেটা কল্যাণী মেন স্টেশনের কাছে আমাদের অবস্থিত। সেটা 2000 সালে, যে বছরে বন্যা হয়েছিল, ভয়াবহ বন্যা, সেই বছরে এই মিশনটা প্রতিষ্ঠা হয় কল্যাণীর বুকে। আর সেইখানে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম, তার সাথে সাথে আধ্যাত্মিক কাজকর্ম এসব চলত। সেইখানে আমাদের একটা ছোট গোশালা মতোও ছিল। কিন্তু এইটা ছন্দপতন ঘটলো আমাদের যখন কল্যাণীটা A1 সিটি হিসেবে ডিক্লেয়ার হলো, তখন বলা হলো যে গোমাতাদের সরিয়ে ফেলতে হবে। আচ্ছা। কিন্তু একটা আশ্রম তো গোশালা ছাড়া, গোমাতার সেবা ছাড়া সেটা স্বয়ংসম্পূর্ণ হয় না। তখন থেকেই চিন্তা ভাবনা করা হলো যে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে গোমাতারা ভালো থাকে। এই 2008-09 থেকে আমাদের তখন খোঁজা শুরু হলো। এরকম একদিন হঠাৎ করে ভোরবেলা আমরা খবর পাই যে সাহেব বাগানে এরকম একটা জায়গা আছে, তো এখানে নির্জন, নিবৃত, কিন্তু একটু একান্ত দ্বীপের মতো জায়গা। আচ্ছা। কিন্তু সেই দিনকেও আমরা আটকে উঠেছিলাম সাহেব বাগানের নাম করে, কারণ সাহেব বাগানটা মানুষ খুব ভয়ের সাথে উচ্চারণ করতো সেই সময়। আচ্ছা। তবু আমরা এসছিলাম যে গোমাতারা ভালো থাকে। তা সেই সময় যখন এসছিলাম, আসলে আবেগ দিয়ে তো মানুষ কাজ হয় না। সেই দিনকে ভেবেছিলাম যে না, গোমাতারা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, এসছিলাম। কিন্তু আসার পরে যখন এখানে কাজ শুরু করি, তখন দেখি এখানে ভীষণ দুর্বৃত্তদের যাতায়াত ছিল। আচ্ছা। যেই কারণটার জন্যে তখন এইখানে টিকে থাকাটাই একটা সাংঘাতিক অবস্থা। তারপরে যাই হোক, অনেক কষ্ট করে এইখানে না ছিল রাস্তা, না ছিল জল, না ছিল আলো, যেগুলো বেসিক নিডস, কিচ্ছু ছিল না। এবং যে কটা পরিবার ছিল খুব ভয় আতন্তরে বসবাস করতো, রাত্রিবাস করত। তারপরে মিশন 2011 সালে প্রথম এটা উদ্বোধন হয়। আচ্ছা। এই 11 সালে উদ্বোধনের পর থেকেই আস্তে আস্তে জার্নি শুরু হয়। তখন থেকেই আমি এইখানে রাত্রিবাস করছি, মায়ের উপরে ভরসা রেখে এইখানে আমাদের এই মিশনে আস্তে আস্তে এগিয়ে চলতে থাকি। আচ্ছা। তারপরে এই রাস্তা, আলো, জল, এইগুলো, এই বেসিক নিডসগুলো জোগাড় করতে আমার বহু সময় পেরিয়ে যায়। তৎকালীন যে সরকার ছিল যদিও আমাকে খুব সাহায্য করেছিল, না হলে আমি এই বেসিক নিডসগুলো আমি করতে পারতাম না, অভাব পূরণ করতে পারতাম না। এখন আশা করি এইখানকার মানুষজন একটু অনেক শান্তিতে ভালো থাকে। বহু মানুষের এইখানে জমি কিনেছে, বাড়ি করছে, থাকছে, অত্যন্ত মানে একদম খুব নিরিবিলিভাবে রয়েছে, শান্তিতে বসবাস করছে। সবচেয়ে মজার কথা, এই সমাজের এখন বর্তমানে যারা আমার আমিও তাদেরকে বলি যে তারা মায়ের পরিবারভুক্ত, আমিও মায়ের পরিবারের একজন, তারাও মায়ের পরিবারের একজন সদস্য। সেই ভরসা, ভালোবাসা নিয়েই কিন্তু তারা মিশনকে দেখে। আচ্ছা। তারা মিশনকে বা মন্দিরকে সেই ধর্মীয় স্থানের থেকেও বড় জানে যে এটা মায়ের বাড়ি। আমিও তাদেরকে পরিচয় করাতে পেরেছি এটা মায়ের বাড়ি, মায়ের বাড়িতে সব সন্তানদের অধিকার থাকে। আচ্ছা। তা সেই জায়গাটাকে এই আমাদের এলাকার লোকেরা, তাদের একটা জোরই আছে, আমরা মায়ের বাড়ির পরিচালনায় থাকি, মহারাজ আমাদের অভিভাবক হিসেবে রয়েছে। আচ্ছা। এইটা আমার অত্যন্ত আনন্দ লাগে, কারণ আমি তখনই তাকে বোঝাতে পারবো যখন তারা অভিভাবক হিসেবে আমাকে সম্মান শ্রদ্ধা করবে মন থেকে। কারণ আমি গেরুয়া পড়লাম, সাধু হলাম, কিন্তু তাদের মনে কোথাও জায়গা করে নিতে পারলাম না, সেই সাধুতার আমি খুব একটা বিশ্বাস করতে পারি না। তা সেই কারণবশত এরা কিন্তু সেই ভরসাটা রাখে।
আচ্ছা। তারা ভালোবাসে এই জায়গাটায়, কারণ আমাদের এইখানে একটা বড় উৎসব হয় জগদ্ধাত্রী পুজো। আচ্ছা। এবং এই জগদ্ধাত্রী পুজোয় এরা মানে একটা আমাদের পার্ট হয় আচ্ছা। পুরো গ্রামবাসী। এবং তাদের সবচেয়ে আমার ভালো লাগে এইটাই যে আমাদের পুজো, এটা মিশনের পুজোটা তো আছে, এটা আমাদের পুজো। এই যে তাদের একটা একাত্মতা, মায়ের প্রতি ভরসা, ভালোবাসা, এইটা আমাকে খুব আপ্লুত করে। আর আমার উপরে অনেক দায়িত্ব করতে যায় যখন তারা একটা জায়গার প্রতি ভরসা করছে, একটা মানুষের উপরে ভালোবাসা দিয়ে বিশ্বাস রাখছে, সুতরাং এই বিশ্বাসটা রাখাটাও আমার কাছে তখন একটা চ্যালেঞ্জিংয়ের জায়গা চলে আসে। তাই এই জিনিস নিয়েই, এইসব বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এইগুলো নিয়েই এই সাহেববাগানে মাতৃমিশন মন্দির কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কি অনুষ্ঠান হয় এখানে? জগদ্ধাত্রী পুজো হয়, তারপরে আমাদের দোলেতে, দোলের দিন যেহেতু বাইরে থেকে, তাও আমাদের অনেক ভক্তরা এখানে সমাগম হয়। আচ্ছা। এলাকার লোকের প্লাস বাইরের লোকেরা নিয়ে প্রায় 300-400 লোক সেদিনকে সন্ধ্যাবেলা জমায়েত হয়। আমাদের একটা প্রথম দিন থেকে এটা আমাদের, যেহেতু আদ্যামা এখানে প্রতিষ্ঠিত, আচ্ছা। আর রামকৃষ্ণ মানে ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে এইটা চলে আমাদের। ওই দিনকে মা স্বয়ং বাইরে আসেন, মন্দিরের বাইরে। আচ্ছা। এবং প্রত্যেক মানুষ ওই দিনকে মাকে স্পর্শ করে আবির দান করে। আচ্ছা। আর সেই দিনকে মিশনের তরফ থেকে ওরা আবির দানও করতে আসে, সেদিনকে একটা উৎসবের আমেজ হয়। তারা এই মন্দির প্রাঙ্গণে, এই মাঠে তারা একে অপরের সাথে ভালোবেসে আবির দান করে, প্রত্যেকে বড়োদেরকে পায়ে আবির দেয়, নিজেরা ছোটরা আবির খেলে। আর মিশনের তরফ থেকে সেদিনকে একটা, যেহেতু সেদিনকে পূর্ণিমা, সেদিনকে সিন্নি, জিলিপি এইগুলো যেমন প্রসাদে থাকে, তার সাথে এখানে একটা ফুচকা স্টল বসানো। আচ্ছা। যেটা প্রত্যেক মানুষের একটা কাঙ্ক্ষিত, একদম ছোট থেকে বৃদ্ধ বয়স অবধি প্রত্যেকের কাছে ফুচকাটা একটা কাঙ্ক্ষিত। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য মিশন থেকে এরকম একটা ব্যবস্থা করা হয়। ওরা যখন এই আবির খেলে ফিরে যায়, তখন ওই স্টল থেকে ওদের কুপন দেওয়া হয়। আচ্ছা। ওই স্টল থেকে ওরা এই ফুচকা খেয়েই তবে বাড়ি ফেরে। আচ্ছা, এখানে যদি কোনো বাইরে থেকে কোনো কেউ আসেন, কোনো ভক্তরা আসেন, তাদের জন্য কি নিত্যদিনের প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে? অন্নভোগের ব্যবস্থা থাকে। আচ্ছা। কিন্তু যেহেতু সেট আপটা এখনো অনেক বড় করে উঠতে পারিনি, আচ্ছা। সেই জন্য আগে থেকে একটু আগাম জানাতে হয়। আচ্ছা। আমাদের এইখানে একটা গেস্ট হাউসও আছে ভক্তদের জন্য। আচ্ছা। কিন্তু আমরা এর আগে এই গেস্ট হাউসটা না প্রুভ করেই দিতাম অনেককে, কিন্তু এখন সেটা আমরা একটু, মানে একটা ব্যাঘাত ঘটে যাওয়াতে, প্রশাসন থেকেও বলাতে, এখন আমরা আধার কার্ডটা ম্যান্ডেটারি করি। আচ্ছা। সেই নিয়ম যেগুলো আছে, সেই রুলস ফলো করলে, আমাদের আগে থেকে জানালে, আর যদি ঘর আমাদের ফাঁকা থাকে, আচ্ছা, তখনই আমরা তাদেরকে রাত্রিবাসের অনুমতি দিই। আর যদি আচ্ছা। কেউ দিনে এসে দিনে চলে যায়, তথাপি আমাদের আধার কার্ডটা একটা ম্যান্ডেটারি হয়ে যায়। আচ্ছা। কারণ এটা প্রশাসনের নির্দেশ ছিল আমাদের। আচ্ছা। যেহেতু এটা একটা নির্জন জায়গা, আর পারিপার্শ্বিক বিভিন্ন জায়গায় আপনি তো জানেন অনেক কিছু সমস্যা হচ্ছে। সেই কারণে আমাদের গেস্ট হাউসে ঢুকতে গেলে একটু কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা। আচ্ছা, এখানে প্রসাদের আর যে থাকার ব্যবস্থা আছে, তার জন্য মূল্য কত? দেখুন, মূল্য না, এটা মায়ের তৈরি করে দেওয়া জিনিস। আচ্ছা। এইটা প্রত্যেকেই জানে যে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করলেও কিছু খরচা হয়। এটা কোথাও থাকতে গেলে সেটা কিছু করতে হয়, সেটা তাদের অনুসারে যেরকম যে অনুদান দেয়, তার ওপরেই তো এটা চলে। আমরা তো চাকরি করি না, ব্যবসা করি না, এর ওপরেই এটা চলে। এটা বাড়িটা মেনটেনেন্স করতে হয়, আমাদের প্রতিটা ঘরে এসি আছে, তার ব্যবস্থা করতে হয়, ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হয়, সব কিছু তো একটা সিস্টেমটাকে চালাতে গেলে অর্থে ছাড়া তো সম্ভব না। অবশ্যই। সুতরাং এইগুলো ভক্তদের থেকেই আসে। আচ্ছা। ভক্তদের থেকেই আসে। এছাড়া আমাদের এইখানে আগামী দিনে অনেক রকমের সামাজিক কর্মসূচি রয়েছে। আপনি তো দেখলেনই, একটা বাড়ি তৈরি হচ্ছে, এটা অতি বাৎসল্যযুক্ত বাচ্চাদের জন্যই তৈরি হচ্ছে। আচ্ছা। আমার তো মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে এইরকম প্রজেক্ট কোথাও আছে কি না, মাই হয়তো আমাদের দিয়ে করাচ্ছে। এই প্রপোজালটা এসছে এরকম অতি বাৎসল্যযুক্ত কিছু বাবা মায়ের থেকে, যে মহারাজ এখনো পর্যন্ত আমাদের বাচ্চারা সমাজের কাছে একটা
ঘৃণার বিষয় বা অবহেলার বিষয়। তা আমাদের অবর্তমানে তাদের মূল সমস্যা, প্রতিটা দিন তারা মানে একটা খুব বাজেভাবে দিন কাটায়, দুঃস্বপ্নের দিন কাটায় যে আমার অবর্তমানে বাচ্চাটা কোথায় যাবে। সেই কথা ভেবেই তাদের সাথে যুক্ত হয়ে আমাদের এইখানে একটা আবাসন তৈরি হচ্ছে। আচ্ছা। আবাসনটার নামও দেওয়া হবে আগামী দিনে মায়ের কাছে বলে। আচ্ছা। এই মায়ের কাছেতেই তারা থাকবে, কিন্তু মিশনের পরিচালনায়। এইখানে তারা বাবা মারা তাদের বাচ্চাদের, অতিবাৎসল্যযুক্ত বাচ্চাদের নিয়েই থাকবেন। তারা এইটা শুধুমাত্র অতিবাৎসল্যযুক্ত নয়, যেসব বাবা মারা আসছে তাদেরও এক একজনের ম্যাক্সিমামই সিনিয়র সিটিজেন, তাদেরও একটা দুঃস্বপ্ন যে আমার যদি কিছু হয়ে যায় আমাকে দেখবে। তার জন্য এইখানে একটা মেডিকেল সেট আপ রাখারও ব্যবস্থা হয়েছে ফার্স্ট এডের জন্য, যে এখানে বেড থাকবে, সব রকম মেডিকেল ট্রিটমেন্টের তাৎক্ষণিক ঝট করে কিছু হলে যাতে সেইখানে ব্যবস্থা হয়, সেই রকম একটা ব্যবস্থা থাকবে। সুতরাং এটা শুধু অতিবাৎসল্যযুক্ত বাচ্চাদের জন্য, এটা ডুয়েল পারপাসে, তাদের বাবা মায়ের বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ বয়সে তাদের একটা ভরসা চাই, মানে বৃদ্ধাশ্রম আর এটা অতিবাৎসল্যযুক্ত, মানে বাবা মায়ের অবর্তমানে মিশনের পরিচালনায় এই বাচ্চাগুলো ভালো থাকার একটা জায়গা। আর এই বাচ্চাগুলো জন্য একটা ছোট এদের যে ফ্ল্যাটগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্রায় 1150 স্কোয়ার ফিট, তার মধ্যে 200 স্কোয়ার ফিট এদের একটা স্পেশালিটি বিল্ডিং থাকছে ফার্স্ট ফ্লোরে প্রত্যেক কটা বাচ্চার জন্য। কারণ এই বাবা মা যখন চলে যাবে, এই বাচ্চাগুলো তখন ওই 200 স্কোয়ার ফিটের ঘরটায় চলে আসবে, এবং ওদের আগে থেকেই ট্রেন্ড আপ করা হবে 200 স্কোয়ার ফুটে থাকার জন্য বাবা মা থাকাকালীনই। কারণ তাদের যে ভবিষ্যতে চলতে গেলে মিশন যে তাদের ভার নেবে, তাদের যে অর্থ সংস্থান লাগবে, তাদের ওই ফ্ল্যাটটা তখন এই অতিবাৎসল্যযুক্ত বাবা মাদেরকেই হ্যান্ড ওভার করে দেওয়া হবে। সেই অর্থটা পাওয়া যাবে, সেই অর্থটা তার বাচ্চার জন্যই থাকা হবে। সেই অর্থটা দিয়ে তার বাচ্চা আগামী দিনে এটা সুন্দরভাবে মিশন তাকে পরিচালনা করবে। আর এইখানে যেটা হচ্ছে, মেডিকেল ফ্যাসিলিটি থাকার সাথে সাথেই এইখানে কমিউনিটি কিচেনও থাকবে, কমিউনিটি ফ্যামিলি আকারেই এরা থাকবে। কারণ এরা যত বেশি সংঘবদ্ধ হবে এদের বাচ্চারা তত ভালো থাকবে। সেই জন্যেই মিশন এই কনসেপ্টটা এনেছে, এই কমিউনিটি ফ্যামিলি, কমিউনিটি কিচেন, এইভাবেই এইটা তৈরি হবে। মানে ভবিষ্যতে হবে, এখনো সেটা বলতে আমাদের 27 সালেই প্রথম দিকেই আমরা ওদের হ্যান্ড ওভার করার একটা পরিকল্পনা রয়েছে। এছাড়া আমাদের আর একটা প্রকল্পের বাস্তব রূপ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। সেটা আমি অনেক দিন আগে থেকেই, এটা আমার কাছে অনেক মায়েদের একটা আকুতি বলতে পারে, যে আমাদের বাচ্চাদের, তাদের ম্যাক্সিমামই এলিট ক্লাসের বিভিন্ন জায়গায়, তারা কেউ পরিচারিকার কাজ করে, তার বাবারা হয়তো গার্ডেনিং করে বা আদার্স কিছু শ্রমিকের কাজ করে। তাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াটা তাদের কাছে একটা স্বপ্ন ছিল। তা সেই কারণের জন্যেই আমি সেই দিন থেকেই, প্রথম দিন থেকে মনে হয়েছে যে এদের একটা যদি ইংলিশ মিডিয়াম পড়াশোনার ব্যবস্থা কিছু করা যায়, অবশ্যই করে চেষ্টা করবো সিবিএসসি বোর্ডের আন্ডারে একটা পড়াতে। আর প্রথম আমরা শুরু করবো প্রাইমারি একটা সেকশন দিয়ে, যাতে করে এদের ভিতটা তৈরি করা যায়। তারপরে আগামী দিনে এদের বড় কোনো জায়গায়, খুব যৎসামান্য খরচাতে এই জায়গায় আমরা চেষ্টা করব এই পরিবারগুলোই যাতে প্রথম সুযোগটা পায়। আচ্ছা, আপনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করার জন্য একটা নাম্বার যদি বলেন। নাম্বারটা 9333056521, এটা আমারই নাম্বার। সুতরাং কোনো প্রয়োজন পড়লে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আশ্রম আমাদের সকালবেলা 6টায় খোলে, 6টা থেকে 11:30টায় মায়ের অন্নভোগ হয়। 11:30 অবধি খোলা থাকে। 11:30টায় অন্নভোগ ঢোকার পরে 5 মিনিটের জন্য একবার ওই আরতি হয়। 5 মিনিটের জন্য খুলে 12টায় ঠিক মন্দির বন্ধ হয়। আবার 4টের সময় খোলে, 4টে থেকে রাত্রি 8:30 অবধি। কেন রাত্রিবেলা যে ভোগটা হয় এটা 9:45টায় ভোগ হয়। 8:30টায় মন্দির বন্ধ করে, মন্দির পরিষ্কার করে 9:45টায় মায়ের রাত্রির ভোগটা। এই টাইম স্পেন্ড, আর দুপুরের টাইম স্পেন্ডটা বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ।
এই হচ্ছে সেই বিল্ডিংটি যেটি অধিক বাৎসল্যযুক্ত বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে। তো বন্ধুরা, মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।